জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি দিয়েছেন আদালত। পরবর্তী শুনানি 22 এপ্রিল। ভগ্নদশা থেকে 6 মাসে দেশকে ভালো অবস্থানে এনেছে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারের অপরিকল্পিত প্রকল্প পরিচালনায় বাড়াতে হচ্ছে ট্যাক্স। ডক্টর ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে 13ই মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিভিন্ন ইস্যুতে হতে পারে আলোচনা। রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আগুন। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 2 ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার 2 জন। রাতভর রাজধানীর 65টি চেকপোস্টে যৌথ বাহিনীর তল্লাশি। কেউ বিপদে পড়লে সবাইকে এগিয়ে আসার আহ্বান ডিএমপি কমিশনারের। যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে। সবাইকেই অবদান রাখতে হবে এবং সবাইকেই আমাদের কাজ করতে হবে সমাজকে অপরাধমুক্ত রাখার জন্য। এবং আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট। নির্দেশনা মেনে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বন্ধ সব ধরনের একাডেমিক কার্যক্রম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শুনানির দিন ধার্য করা হয়েছে 22 এপ্রিল। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অসঙ্গতি সহ 4টি কারণে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ গ্রান্ট হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল। অ্যাপিলেট ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিং এর জন্য দিন ধার্য করেছেন। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন জামায়াত নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি নূর পরশ। পরশ, বর্তমান কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে জানাবেন। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি যে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে কুমিল্লা সিলেট মহাসড়কের যে কাতিরপুর এলাকায়। এখানে কিন্তু সকাল 10টা থেকে যে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের যে কারান নির্যাতিত যেসব আলেম ওলামা রয়েছেন, তারা কিন্তু এখানে একটা অবস্থান কর্মসূচি পালন করছেন। বিগত 2016, 20 এবং 21 সালে যারা কারান নির্যাতিত হয়েছিলেন আলেম ওলামা এবং তৌহিদি জনতা, তাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, এই মামলাগুলো প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে তাদের কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে কিন্তু এখানে প্রায় বিক্ষোভ কর্মসূচির ফলে প্রায় 4 থেকে 6 কিলোমিটার যে মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কিন্তু এখানে সাধারণ যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু একটা দুর্ভোগে রয়েছে। তো মূলত 2016, 20, 21 সালে যে ইসলামের যেসব আলেম ওলামারা রয়েছেন
বিরুদ্ধে যেসব মামলা হয়েছে এই মামলাগুলো কিন্তু এখনো প্রত্যাহার হয়নি। তারা বলছেন যে গত 5ই আগস্ট কিন্তু শেখ হাসিনা সরকার গঠনের পরে কিন্তু বিভিন্ন দলের নেতা কর্মীদের কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তবে যেসব আলেমুলামাদের কিন্তু এখনো এসব মামলা থেকে তাদের কিন্তু প্রত্যাহার করি। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে মামলা প্রত্যাহার সিদ্ধান্ত না হবে তারা কিন্তু ততক্ষণ পর্যন্তই তাদের এই কর্মসূচি তারা পালন করবে। তো আমি যে শান্তিতে আছি কাউতলি মোড় এলাকায়, যে কিন্তু কুমিল্লা সিলেট মহাসড়কের একটা অংশ, এখানে মূলত দুই পাশে যদি আমি দেখাতে যাই যে যানজটের চিত্র যদি দেখাতে চাই, এখানে কিন্তু একটি তীব্র যানজটের সৃষ্টি। এখানে প্রায় কয়েক হাজার গাড়ি কিন্তু দীর্ঘ লাইন সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো যেসব গন্তব্যে যাত্রীরা যাবেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু চরম একটি দুর্ভোগের মধ্যে রয়েছেন। তারা বলছেন যে কতক্ষণ যেতে লাগবে তারা কিন্তু এখন তার নিশ্চিত বলতে পারছেন না। আর এদিকে এই যে কর্মসূচি কিন্তু এই যে আলেমুলামা রয়েছেন তারা কিন্তু এখনো পালন করছেন, তাদের দাবি তাদের কিন্তু তারা এখন চালিয়েছেন। আপনার কাছে জানতে চাবো, আমি একজনের সাথে কথা বলবো, আপনাদের দাবিটা যদি আমাদেরকে জানাতেন। আমাদের দাবিটা হচ্ছে আমাদের উলামায়ে কেরামের উপর যে সমস্ত মামলা আছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথা আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ তাআলা। যতদিন পর্যন্ত সমস্ত উলামায়ে কেরামের উপরে এই মামলা প্রত্যাহার না করা হবে ততদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া চলবে। এরকম কর্মসূচি আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনাকে যদি আমি সার্বিক চিত্র দেখাতে চাই, যে সার্বিক চিত্র যদি দেখেন যে এখানে কিন্তু বিভিন্ন আলেম উলামা সহ যে তুহিদি জনতারা কিন্তু রয়েছে, পুরো সড়ক জুড়ে কিন্তু তারা এখানে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই মামলাগুলো প্রত্যাহার না করা হবে তারা কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে। তো অবস্থান কর্মসূচি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদি নূর পরশ। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যায় যাত্রাবাড়ী থানার আলাদা 2 মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওয়াহাব শুনানি শেষে আসামিদের রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। যাত্রাবাড়ী থানার আলাদা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদ, সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরদিকে গুলশান থানার মামলায় সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়। ভগ্নদশায় থাকা দেশের অর্থনীতিকে 6 মাসে অন্তর্বর্তী সরকার ভালো জায়গায় নিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ডিজেএফবি টক অনুষ্ঠানে এসব কথা জানান প্রেস সচিব। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল সেটি যে কোনো সময়ে ধসে পড়ত। বৈদেশিক বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে জানিয়ে প্রেস সচিব বলেন, এই পোর্টের দক্ষতা না বাড়লে ইনভেস্টমেন্ট পারবে না, এজন্য বিশ্বের বড় বড় কোম্পানির সাথে আলোচনা করছে সরকার। এ সময় তিনি বিদ্যুৎ খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন। এ খাতকে শক্তিশালী করতে বড় বড় পাওয়ার কোম্পানির সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। দেখি যে সত্যিকার অর্থে আমি নিজে আদানির বিষয় তো অলরেডি আপনি ধরেন একটা ন্যাশনাল কমিটি করা হয়েছে, বেশ আদানি কেন অনেকগুলো এই যেগুলো পাওয়ার বড় বড় পাওয়ারের ডিল সেগুলো রিভিউ করছেন। আর রিভিউ করার জন্য যে সক্ষমতা, ইচ্ছা করলেই তো আপনি একজনকে দিলেন একটা সেক্রেটারি বা একটা জয়েন্ট সেক্রেটারি, ওনার কি সেই সক্ষমতাটা আছে কিনা, মানে এই জিনিসগুলো তো ইন্টারন্যাশনাল ল। অ্যান্ড এই ইন্টারন্যাশনাল ল আপনার দেখতে হলে তখন আপনার ইন্টারন্যাশনাল এক্সপার্ট লাগে, লিগাল ফার্মকে দিয়ে দেখাতে হয় যে না এটা কতটুক মানে রিভিউ করতে হয়।
4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন। আজ ঢাকায় আসছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। ঢাকায় রাশিয়ান হাউসের 50 বছর পূর্তি অনুষ্ঠানে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন রোসাটম মহাপরিচালক। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের সাথেও বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার অ্যালেক্সি লিখাচেভের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করার কথা রয়েছে। সবশেষ 2020 সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন রোসাটম মহাপরিচালক। Work together to address regional and global challenges and ensure that the bonds between Bangladesh and Russia remain as strong as ever. May the Russian House in Dhaka continue to inspire and foster a deeper connection between our two peoples for many more years to come. Long live Bangladesh Russia friendship, and thank you all. রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার ভোর 5:30টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল কর্মীরা। আগুন নেভাতে একে একে ঘটনাস্থলে পৌঁছায় 14টি ইউনিট। তবে 9টি ইউনিট কাজ করে 2 ঘন্টার চেষ্টায় সকাল 7:30টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতি নির্ণয় করা যায়নি। ভবনটি থেকে জীবিত উদ্ধার করা হয় 2 জনকে। আজ ওর 5:35 আমরা আগুনের সংবাদ পাই। মোট 14টি গাড়ি এখানে আছে। এই 14টি গাড়ির মধ্যে 9টা গাড়ি আমাদের কাজ করেছে আর 5টি গাড়ি ছয়তলা যেটাতে আগুন মূলত সেটা একটা রেস্টুরেন্ট, ঢাকা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, সেখানেই মূলত আগুন লাগছে। হতাহত আমরা এখনো খবর পাইনি। আমার মনে হয় বা আমরা আশা করছি কোনো হতাহত নেই। তবে 10 তলা থেকে আমরা 2 জন লোককে আমরা রেস্কিউ করেছি। অপরাধীদের ধরতে রাতভর রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। রাতে জননিরাপত্তার এই বিশেষ কার্যক্রম পরিদর্শন করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যে কোনো অপরাধ আর বরদাস্ত করা হবে না। আর সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। কেউ বিপদে পড়লে আশেপাশে সবাইকে এগিয়ে যাওয়ারও অনুরোধ ডিএমপি কমিশনারের। বিস্তারিত আরিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। সম্প্রতি রাজধানী সহ সারা দেশে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব প্রতিরোধে মাঠে নামানো হয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি। খোদ রাজধানীতে বসানো হয়েছে 65টি চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন। মঙ্গলবার রাত 12টার দিকে বিজয় সরণি চেকপোস্ট পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী ও উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় ডিএমপি কমিশনার সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান জানান। ঢাকা শহরে ছিনতাইয়ের প্রবণতা একটু বৃদ্ধি পাওয়ায় এবং 2-1টি ঘটনা ভাইরাল হওয়ায় আমরা ছিনতাইকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছি। ঢাকা উদ্যান আদাবর থেকে চিহ্নিত সন্ত্রাসী টঙ্গা বাবু, তাকেও অ্যারেস্ট করা হয়েছে, মোহাম্মদপুর থানায় আছে। এর আগে আমরা কবজি কাটা আনোয়ার, তাকেও অ্যারেস্ট করছি। ঢাকাবাসীর সবার কাছে অনুরোধ, আসেন সম্মিলিতভাবে আমরা এই ধরনের অপরাধ, এই যে এটাকে ইংরেজিতে বলে স্ট্রিট অফেন্স, পেটি স্ট্রিট অফেন্স, এটা পৃথিবীর 3য় বিশ্বের অনেক দেশেই হয়। সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি এই অফেন্স থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি কেউ দেশের পরিস্থিতি অবনতির চেষ্টা করে সেটা রাজনৈতিক বা ছিনতাই হোক, বরদাস্ত করা হবে না। প্রত্যেকটা সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগের যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে
রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কী করছে। নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও গত রাতে রাজধানীর যাত্রাবাড়ির সুতি এলাকায় জাহিদ নামে এক যুবককে গুলি করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। এদিকে গত রাত 11টার দিকে যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় বাসার সামনে মোহাম্মদ ইকবাল নামে এক যুবককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সিন্ডিকেটের 99তম জরুরি সভায় সিদ্ধান্ত হয়, কুয়েটের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে। একই সাথে শিক্ষার্থীদের বুধবার সকাল 10টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসের ছাত্র দলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের প্রতিবাদে ভিসি, প্রো ভিসি সহ 3 কর্মকর্তার পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা। ফাইনাল স্টুডেন্টসরা পরীক্ষা চলতেছিল, তো আমাদের এখন এই মুহূর্তে বাসায় যাওয়া খুব কষ্টকর হয়ে গেছে। আর পড়াশোনা তো আমাদের একটা বড় হ্যাম্পার হবে। আসলে পড়াশোনা অনেক বেশি পড়ে আমাদের, কারণ ঈদের বন্ধ আছে। আর আশা করতেছি এত তাড়াতাড়ি না, আশপাশে তো আসলে অ্যাকচুয়ালি লোকালরা তো ওইভাবে এখনো যারা হামলা করেছিল তারা তো ঘুরে বেড়াচ্ছে। এখন এই যা দেখছি টিভিতে বা মিডিয়ায় বা ইউটিউবে যেখানে যা দেখি, তাতে তো আর নিরাপত্তা পাচ্ছি না। মানে যেহেতু আমরা থাকি দূরে, এখানে কি করে কি করবো, এইসব সমস্যার কারণে আসলে খুব চিন্তিত যে কী হয় ফিউচারে, আর দেশ আসলে কোন দিকে আগায় তার উপর সবকিছু নির্ভর করে। এ নিয়ে আরো জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, এখন সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন কুয়েট ক্যাম্পাসে, জানাবেন। কুয়েটের প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজ সকাল 10টা থেকেই হল ছাড়তে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা আমরা কুয়েটের যে 7টি হল আছে, এই হলগুলোতে ঘুরে দেখেছি যে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সকাল থেকেই ক্যাম্পাস ত্যাগ করা শুরু করেছে এবং অনেক শিক্ষার্থীর অভিভাবকও ক্যাম্পাসে এসেছে তাদের সন্তানদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। তবে সকাল 10টা পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে বের হয়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু আমরা দেখেছি যে সব শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসে অবস্থান নাই। তবে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসে অবস্থান করছে এবং তারা বলছে যে এরা বলছে যে তারা কিন্তু ক্যাম্পাস ত্যাগ করবে না, কারণ তাদের কারণটা হচ্ছে যে ভিসি কে তারা বর্জন করেছে। এই ভিসির যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আসলে তারা মানে না, কারণ যেই ভিসি কে বর্জন করেছে এই ভিসির কোনো সিদ্ধান্ত তারা মানবে না এবং তারা ক্যাম্পাসে বহাল থাকবে। এর পাশাপাশি একটু বলে রাখি যে আমরা কথা বলেছি কুয়েট প্রশাসনের কর্তৃপক্ষের সাথে। তারা যেটি আমাদেরকে বলেছে যে সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়ে গেছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কারণেই কিন্তু হল বন্ধ করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েটের যে দুটি গেট আছে, প্রধান গেট এবং পকেট গেট, এই দুটি গেটে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের বেশ উপস্থিতি আছে। এই মুহূর্তে ক্যাম্পাসে কিন্তু আসলে তেমন কোনো শিক্ষার্থী নাই বলতে গেলেই। কিছু শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি এবং দুটি হলে যে আমরা 2 থেকে 3 জন শিক্ষার্থীকে পেয়েছি, তারা বলেছে যে এই মুহূর্তে হঠাৎ করেই কিন্তু ক্যাম্পাস বন্ধ দেওয়ার কারণে তাদের লেখাপড়ার কিন্তু আসলে ক্ষতি হচ্ছে, পাশাপাশি সেশন জটের যে একটা সম্ভাবনা সেটাও থাকতে পারে। এর বাইরে কিন্তু একটু বলে রাখি যে গত 18 ফেব্রুয়ারি বহিরাগত সাথে যে শিক্ষার্থীদের যে হামলা হয়েছিল, এই হামলার
ঘটনায় কিন্তু কুয়েত প্রশাসন একটি মামলা করেছে। এই মামলায় 4 থেকে 500 জন কিন্তু শিক্ষার্থী তাদেরকে বলেছিল যে যেন মামলা হোক। সেই মামলায় 4 থেকে 5 জন কিন্তু অ্যারেস্ট হয়েছে। এবং এর বাইরে আমি একটু বলে রাখতে চাই যে শিক্ষার্থীদের 6 দফা দাবি, এই দাবি কিন্তু আসলে প্রশাসন মানেনি, এমন দাবিতে অনড়, এবং যার কারণে যে প্রধান উপদেষ্টা বরাবর সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আসলে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে। তো কুয়েট থেকে এটা ছিল সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। কোটা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে প্রামাণ্য দলিল হিসেবে দেখছেন তার সহপাঠী, সহযোদ্ধা এবং পরিবার। প্রতিবেদনটি এই হত্যাকাণ্ড নিয়ে ন্যাক্কারজনক অপপ্রচারের বড় জবাব বলেই মনে করেন তারা। আর সুষ্ঠু ও ন্যায় বিচারে এটি সহায়ক হবে বলে মত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি। বুলেটের সামনে আবু সাইদের এই আত্মদান নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। 16 জুলাইয়ের এই দৃশ্য রাজপথে নামিয়েছিল দেশের সব ছাত্র জনতাকে। তীব্র আন্দোলনে 22 দিনেই চূর্ণ হয়ে যায় পতিত সরকারের দাম্ভিকতা। সম্প্রতি জাতিসংঘের ডিজিটাল ফরেন্সিকে আবু সাইদ হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। রিপোর্ট বলছে 14-15 মিটার দূরে বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ পুলিশের জন্য হুমকি ছিল না। আবু সাইদের হৃৎপিণ্ড, ফুসফুস, তলপেট সহ বুকের ডান পাশে 40 এবং বাঁ পাশে 50টি মেটাল প্যালেটের আঘাত ছিল। শটগান দিয়ে অন্তত 2 বার গুলি করা হয়েছিল তাকে। জাতিসংঘের প্রতিবেদনের পর সুষ্ঠু বিচারের আশা জাগিয়েছে সহযোদ্ধা ও সহপাঠীদের মাঝে। পুলিশের গুলিতে নিহত হয়েছে, তারপর তারা ষড়যন্ত্র করেছে, সারা বিশ্ব দেখেছে, এবং তার যে মৃত্যুটা, এটা তো আসলে প্রমাণ করার মতো সেরকম কোনো বিষয় নেই। এটা খুবই আমরা সাধুবাদ জানাই যে জাতিসংঘের মতো একটা জায়গা এই বিষয়টাকে দালিলিক প্রমাণ হিসেবে দেখেছে। এই প্রামাণ্য দলিলটি তার বিচারের কাজে যথাযোগ্যভাবে কাজে লাগবে বলে আমরা প্রত্যাশা করি। আর দেরি করার কোনো ওয়ে নেই আমি মনে করি। আমি আহ্বান জানাবো দ্রুততার সহিত আমাদের এই আবু সাইদ হত্যা মামলা বিচারটা কার্য সম্পন্ন করা। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি আবু সাইদের বাবা ও মায়েরও। আমার ছেলে যাই গুলি করে হত্যা করলো, তাদের যেন সরকারের কাছে এই দাবি আমার কঠিন বিচার হয়, সকল আসামিকে যেন আইনের আওতায় আনে তাদের কেন উপযুক্ত শাস্তি দেয়। জাতীয় সংঘের কাছে আমার ছেলের বিচার চাই। এদিকে আবু সাইদ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রতিবেদনে ধরা পড়ে গেছে, তাদের পরীক্ষায় ধরা পড়ে গেছে যে সরাসরি পুলিশ গুলি করে যে মারছে। আবু সাইদের হত্যাকারীদের অতি শীঘ্রই যে মামলাটা এখনো নিষ্পত্তি হচ্ছে না, এখনো কোনো আসামি ধরা পড়তেছে না, সেটা শিক্ষার্থী, জনসাধারণ, বাংলাদেশ সবাই তাকিয়ে আছে। আবু সাইদ হত্যাকাণ্ড নিয়ে 3টি আলাদা মামলা হয়েছে, 3টিরই কার্যক্রম চলমান। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের 2টি পুরাতন ভবন ভাঙার টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র 38 লাখ টাকায় কোটি টাকা মূল্যের ভবনটি পেয়েছেন খুলনা মহানগর যুবলীগ নেতা শেখ শাহজালাল সুজনের প্রতিষ্ঠান এসকে ট্রেডার্স। ভবন দুটি অন্তত কোটি টাকায় বিক্রি হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসকে ট্রেডার্সের কার্যাদেশ বাতিল করে পুনরায় নিলামের দাবি জানিয়েছে ঠিকাদার ও সচেতন মহল। সহকর্মী এস সোহানে পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। 2024 সালের 6 মার্চ বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের ব্লক 1 ও ব্লক 2 ভবন দুটি ভাঙনের জন্য নিলামের আহ্বান করা হয়। 150 জন ঠিকাদার শিডিউল কিনলেও মাত্র 10 জন নিলামে অংশ নেয়। অভিযোগ, 140 জন ঠিকাদারকে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়, আর কয়েকজন ঠিকাদারকে ভয় দেখানো হয় বা অতিরিক্ত শিডিউল মূল্য নেওয়া হয়। এদিকে এসকে ট্রেডার্সকে 38,01,000 টাকায় কার্যাদেশ দেওয়া হয়, যা স্থানীয় যুবলীগ নেতা নাসির উদ্দিন ও হুমায়ুন কবিরের প্রভাবের কারণে হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। 150টি শিডিউল বিক্রি হয়, পক্ষান্তরে শিডিউল জমা হয়নি এবং এই শিডিউল জোরপূর্বক নেওয়া হয়েছে এবং সেখানে সরকারের বহু টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। প্রায় 150 জন শিডিউল কিনেছিলাম, আমি সহ খুলনা আরও অন্যান্য এলাকার লোকজন শিডিউল কিনেছিলাম। তো আমাদেরকে ঢুকতে দেয়নি, কারো শিডিউল ফেলতে দেয়নি, কারো শিডিউল কেড়ে নিয়েছে, কারো শিডিউল ছিঁড়ে ফেলেছে। দুর্নীতির কারণে কার্যাদেশ বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা আশা করব যে এটা পরিবর্তিত, সব কিছু যেমন পরিবর্তন হবে এই জিনিসটাও ন্যায্য দামে
বিক্রি হবে যাতে সরকার তার ন্যায্য রাজস্বটা পায়, আমরা এটা আশা করব। তবে গণপূর্ত বিভাগের দাবি, রেড শিডিউল থেকে বেশি দামে ভবন দুটি নিলামে বিক্রি করা হয়েছে, এতে কোনো অনিয়ম হয়নি। শর্ত অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে আমরা সুপারিশ করা হয় নোয়া দেওয়ার জন্য বা ওয়ার করা দেওয়ার জন্য, এবং সেটাই করা হয়েছে। বাগেরহাট শহরের খারদারে 1990-এর দশকে নির্মিত ভবনটির আয়তন ও নির্মাণ ব্যয় জানতে পারেনি গণপূর্ত বিভাগ।